ওরা বগালেকের কটেজে ওঠে। ফ্রেশ হয়ে দুজন খাওয়া সম্পন্ন করলো। ধারাকে খাইয়ে দেয় বিভোর। এরপর বলল, শুয়ে পড়ো, একটু ঘুমানোর চেষ্টা করো, কাল ভোরেই বের হব আমরা। ধারা শুয়ে পড়ে। বিভোর পাশে শুয়ে ধারার পেট জড়িয়ে ধরে বলল, আমারও খুব ঘুম পেয়েছে। ধারা মৃদু হেসে বলল, ঘুমাও। মিনিট চারেক পর বিভোর ধারার মুখের ওপর ঝুঁকে বলল, কি ভাবো? ধারা হেসে বলল, কিছু না। বিভোর ধারার কপালে চুমু দিয়ে শুয়ে পড়ে। তখন ধারা বলল, আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরবে? ভেজা কণ্ঠের কোমল অনুরোধ ছিল। বিভোর সচকিত হয়ে আবার ঝুঁকে তাকায়। ধারা বলল, একটু বসতে হেল্প করো প্লিজ। বিভোর উঠে বসে, ধারাকে বসায়। এরপর ধারা বলল, এবার খুব শক্ত করে জড়িয়ে ধরবে? নিঃসংকোচ আবেদন। বিভোর নিজেকে ধারার আহত পা থেকে একটু দূরত্বে রেখে জড়িয়ে ধরল। ধারা বাম হাতে বিভোরের পিঠ খামচে ধরে। বিভোর ধারা নাক টানার আওয়াজ পায়। ধারা কি কাঁদছে? তুমি কাঁদছো ধারা? বিভোরের প্রশ্ন শুনে ধারা স্পষ্ট করে কেঁদে উঠল। বিভোর দ্রুত ধারাকে বুক থেকে সরিয়ে মুখের দিকে তাকায়। কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? ব্যথা করছে খুব? ধারা কান্না আটকাতে গিয়ে আরো ফ্যাস ফ্যাস শব্দ তুলছে। বিভোর অনুভূতি শূন্য হয়ে পড়ে। ধারা নিজেকে সামলিয়ে বলল, তোমাকে হারানোর ভয়ে বুকে কাটা হয়ে বিঁধে আছে, সব সময় খোঁচায়, স্পেশালি যখন ভালোবাসো খুব। বিভোর ধারা দুগালে হাত রেখে বলল, এজন্য এত কান্না? ধারা মাথা নাড়ায়। বিভোর বলল, ভালোবাসায় হারানোর ভয় থাকবেই। সেই ভয় রুখতে যারা পারে তারাই আজীবন একসাথে থাকে। আমরা বেরোবো, ফাইনাল, কোনো ছাড়াছাড়ি নাই। দুনিয়া এপার ওপার হয়ে গেলেও তুমি আমার, আমি তোমার। বিভোর হাসে ধারার কথা শুনে। বলল, আগে যাহা বলিবেন, এবার ঘুমিয়ে পড়ুন। আমি তোমার কি? এমন প্রশ্নে বিভোর থমকায়। এরপর একটা চমৎকার ভঙ্গি নিয়ে বলল, তুমি আমার বৃষ্টি। বৃষ্টির এক এক ফোঁটা যখন আওয়াজ তুলে মাটিতে পড়ে তখন মনে আনন্দের ঢেউ ওঠে। তেমনি তুমি যখন হাঁটো, তোমার পার মাটি সংঘর্ষ হয়ে যে আওয়াজ তুলে তা আমার ভেতরে শিহরণ জাগায়। মনে হয় এই তো আমার ধারা হাঁটছে, আমারই আশেপাশে আছে। ধারা হাসে, চোখে জল মুছে হাসে। কি সুন্দর। ধারা বলল, তুমি যখন আমাকে বৃষ্টি বলো কেমন অদ্ভুত শিহরণ কাজ করে, মনে হয় এক ডাকে বশ করেছ আমায়। আমি যেখানেই থাকি না কেন, তোমার এই ডাক একবার আমার কানে আসলে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দৌড়ে আসব। বিভোর মৃদু হেসে বলল, র্যালি? আচ্ছা, র্যালি না রিয়েলি, কোনটা? আই ডোন্ট নো, তবে তোমার মুখে বৃষ্টি নিয়ে এই কথা শুনতে শুনতে বৃষ্টি এখন আমারও ভালো লাগে। রিয়েলি? জি না, সঙ্গগুণ। দুজন একসাথে হাসে। বিভোর শুয়ে আদরে গলায় বলল, আমার বৃষ্টি, এবার আপনি আমার বুকে ঝাঁপিয়ে পড়ুন। আচ্ছা। ধারা হেসে বিভোরের বুকে মাথা রাখে। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, একেবারে ঘুম, সন্ধ্যায় উঠে খাবে। আচ্ছা। এরপর দিন জিপে করে ওরা রুমা বাজার আসে। এরপর বান্দরবান সদর হাসপাতালে ধারার পা দেখাতে আসে। সকাল থেকে রক্তক্ষরণ হচ্ছে, ব্যথাও করছে। রক্ত দেখে দুইবার রাস্তায় অজ্ঞান হয়েছে ধারা। ডাক্তার ব্যান্ডেজ খুলে পা দেখেন। ধারার ক্ষতস্থানে সূচের মতো পাথর পেয়েছেন তিনি। সেটি সরিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দেন। ধারা চোখ খিচে কাঁদছে ব্যথায়। বিভোরকে দেখে শান্ত মনে হচ্ছে, তবে ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। ডাক্তারকে প্রশ্ন করল, ঢাকা যাওয়া মনে হয় পসিবল না আজ। ডাক্তার বললেন, এখন জার্নি করা অশোচনীয়, 2 দিন ট্রিটমেন্ট নেই, কিছুটা সুস্থ হবে তবেই যাত্রা শুরু করুন। হাঁটুর হাড়ে বিষধর ব্যথা। হাঁটুর পুরোটা অংশ ব্যথায় ফ্যাকাশে কালো হয়ে আছে। 2 দিন মেডিসিন নিয়ে সাবধানে থাকলে ব্যথা সেরে যাবে। হাতের বাহুতে আবার ব্যথা কম। ডাক্তার ব্যথা কমার জন্য ইঞ্জেকশন দিতে চান। তখন বিভোর আঁতকে উঠে বলল, প্লিজ ডক্টর, আসতে দেবেন। ডাক্তার বললেন, উনি যে ব্যথা সহ্য করছেন তার কাছে এটা কিছুই নয়। বিভোর 2 হাতে চোখ ঘুরে। ধারা হেসে ফেলে। বিভোর এত বড় বড় ব্যাপারকে সামলিয়ে ফেলে। হার সামান্য ইঞ্জেকশন এত ভয় পায়। বিভোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।
এরপর হাসপাতালের আশেপাশে একটা হোটেলে 2 দিনের জন্য বুক করে রুমে ঢুকে ধারাকে বিছানায় শুয়ে দেয়। তখন ধারা বলল, ইনজেকশন ভয় পাও? বিভোর খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, কই না তো। ধারা হাসে। বিভোর তাহলে সত্যি ইঞ্জেকশন ভয়। ধারা বলল, বাড়ি ফিরি, তারপর তোমার আমার কথা না শুনলে ইনজেকশন মারব। বিভোর হতবিহ্বল হয়ে পড়ে। কারো কাছে শুনেছিল দুনিয়াতে যতই ভুল কাজ করো সমস্যা নাই, শুধু একটা ভুল কাজ পুরুষদের কখনো করা যাবে না, সেটা হলো বউকে দুর্বলতা জানতে দেওয়া যাবে না, নয়তো তারা এই দুর্বলতাকে হাতিয়ার করে অত্যাচার করে করে কুজো করে দিবে। বিভোর ঢোক গিলে। আসলেই সে ইঞ্জেকশনে ভয় পায়। কেটে যায় 2 দিন। এই 2 দিন ধারা স্বামীর সেবা পেয়েছে প্রতিটা মুহূর্তে। কোনো বিরক্তি ক্লান্তি ছাড়া সেবা করে গেছে বিভোর। রাতে যখন ধারা ব্যথায় কেঁদে ওঠে তখন বিভোরও উঠে পড়ে। ধারার পা নিজের কোলে নিয়ে আলতো করে হাত বুলিয়ে দেয়, গল্প শোনায়, যেন ধারা ব্যথার কথা ভুলে যায়। সকাল বিকাল ধরে ধরে হাঁটিয়েছে। এত সেবার কাছে এই ব্যথা কিছুই না। 2 দিনে পুরোপুরি শেষ। কাটাছেঁড়া অংশ শুকিয়ে এসেছে। 2 জন বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। 3 দিন পর দিশারির বিয়ে। গতকাল থেকে কল করে খুব জ্বালাচ্ছে। যথাসময়ে ঢাকা পৌঁছে ওরা। এরপর দিন দিশারি সায়ানের সাথে দেখা করে। বিকেলে 4 জন বিয়ের শপিং করতে বের হয়। বিয়ের দিন চলে আসে। ধারা ফুপুর বাড়িতে থাকছে 2 দিন ধরে, কারণ ভাইয়া ভাবিরা এসেছে। বিয়ের সময়টা রাতে। ধারা ব্যাগ খুলে লেহেঙ্গা বের করতে গিয়ে একটা শাড়ি দেখতে পায় আকাশি রঙের, সাথে আকাশি রঙের গয়না, গাজরা, পায়েল, চুড়ি, একটা আকাশি রঙের চিরকুট খোলে, লেখা, ধারা নামের পরিটাকে আকাশি রঙে কত মানায় তা কি সে জানে? ধারা হাসলো। দিশারি তখন এসে বলল, গতকাল রাতে পাঠিয়েছিলি আমার কাছে, আমি তো লেগেজে রেখে দিয়েছি। রাত 7টার দিকে পুরো সেন্টার উল্লাসে মেতে ওঠে। বিভোর ধারার দিকে নিষ্পলক দৃষ্টিতে কখন থেকে চেয়ে আছে। এই যে আশেপাশে এত এত মানুষ, সবাইকে অগ্রাহ্য করে যে কারোর চোখ ধারার উপর পড়বে। আকাশি রঙে সেজে আছে ধারা। ধারার ভাইয়েরা কাছে, তাই কাছেও যাওয়া যাচ্ছে না। এ যে কি কষ্ট। এরই মধ্যে চোখে পড়ে সৈয়দ দেলোয়ার হোসেন আর বাদল মেজবাহকে। বিভোর বিড়বিড় করে, ও মাই গড, বাবা ভাইয়াকে কে ইনভাইট করলো? বিভোর দ্রুত পায়ে শায়ানের পাশে আসে। চাপা স্বরে বলল, আব্বা আর ভাইয়াকে ইনভাইট করছোস? শায়ান ভারী ইনোসেন্ট ভাবে উত্তর দিল, ইনভাইট করছি। তোর বাপ মানে আমার বাপ, আর আমার বিয়েতে থাকবো না? বিভোর রাগে ইচ্ছে হচ্ছে শায়ানকে মাটি খুঁড়ে পাতালে ঢুকিয়ে দিতে। ইচ্ছে করে গন্ডগোল টেনে এনেছে শায়ান, বুঝতেও পারল না। তার উপর ঢাকার কত কত স্মার্ট ছেলেপুলে আছে এখানে। কোনো গন্ডগোল শুরু হলে এরা শিওর ভিডিও করে ভাইরাল করে দেবে। বিভোর দ্রুত পায়ে বাপ ভাইয়ের কাছে আসে। বাদল মেজবাহ বিভোরকে দেখে হাত বাড়িয়ে ডাকলো, আমার ভাই। তারপর জড়িয়ে ধরে। সৈয়দ দেলোয়ারকে পা ছুঁয়ে সালাম করে বলল, আব্বা ভাইয়া প্লিজ আজ এখানে কোনো ভেজাল করো না, এটা ঢাকা, আমার পরিচিত অনেকে আছে, সম্মান যাবে। আর ভাইয়া তোমার সম্মান নাই জানি, আমার তো আছে, আমারটা রক্ষা করো প্লিজ। বাদলের চোখ কপালে, অবাক স্বরে বলে, আব্বা, ও আব্বা, আপনার ব্যাঠাই কি বলে? আবল তাবল বলতেছে কেন? সৈয়দ দেলোয়ার বিভোরকে বলল, হুদাই ভেজাল করতে যাবো কেন? বিভোর বলল, কারণ এখানে সাফায়েত সমিত নামে 2 জন আছে। বাদল প্রায় লাফিয়ে উঠে বলল, আমাদের পিছু এসেছে ওই হারামজাদা, দেখছেন আব্বা কত বড় বেত্তমিজ। সৈয়দ দেলোয়ার গলার জোর বাড়িয়ে বলেন, আজি জুড়ে আসছে, আজকে ওরে সহ ওর বেটাদের সমাধি করে দেবো এখানে। কত সহজ, আমাদের পিছু এসছে। বিভোর কপাল চাপড়ায়। এরপর ধৈর্য নিয়ে বলল, আস্তে কথা বলেন, অনেকে তাকিয়ে আছে। আর ওনারা আপনার পিছু আসেনি আব্বা। সায়নের যার সাথে বিয়ে হচ্ছে ওই মেয়ে সামিত, সাফায়েতের ফুফাতো বোন। আচ্ছা। বাদলের মাথায় যেন বাজ পড়ল। কি? সৈয়দ দেলোয়ার করুণ ভাবে বলেন, আরে কত ভালো ব্যাটা সায়ন, হ্যাঁ, ওর আত্মীয় এরা হচ্ছে। বিভোর একটু দেখ, যদি সায়ন ব্যাটারে বাঁচানো যায়, নয়তো এদের বিষে বেচারা নীল হয়ে যাবে। বিভোর জোরপূর্বক হেসে বলল,
থাক, বাদ দেন আব্বা। যার কপালে যা আছে হবেই। খালি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো ভেজাল করে আমার সম্মান ডুবাবেন না। বাদল গম্ভীর কণ্ঠে বললেন। আমার এত ইচ্ছে নাই ভেজালের, আমার না খুচারি হবে। ডিনার পর্ব শুরু হয়। সাফায়েত চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে লিয়াকে খোঁজে। দুজনের যতই ঝগড়া হোক, দিন শেষে একজন আর একজনের বিয়েটা তো প্রেমের বিয়ে, ভালোবেসে বিয়ে করা। ভার্সিটির সেরা মেয়েটা ছিল লিয়া, আর সবচেয়ে ভালো মেয়ে রাগী জেদি ছিল, তবে মনটা ছিল বিশাল। সাফায়েতের মনের কোণে পুরনো স্মৃতি করা নাড়ছে, ঠোঁটে মৃদু হাসি। তবে সেই হাসি সরে যায় বাদলকে দেখে। কিছুটা দূরত্বে বাদল আর তার বাপ বসে আছে। সাফায়েত খিটখিট করে তাকায়, বাদলও তাকায়, দুজনের চোখাচোখি হয়। বিভোর এগিয়ে আসে, বাদলের কাঁধে হাত রেখে বলল, তাকিও না। বাদল চোখ সরিয়ে নেয়। সাফায়েত সামিতকে চাপা স্বরে বলল, ভাইয়া দেখো, সোচ্চারের বাচ্চা এখানেও চলে এসেছে। সামিত খাওয়া শুরু করেছিল মাত্র। সাফায়েতের কথা শুনে তাকায়। সাফায়েত ইশারায় পেছনে তাকাতে বলে। সামিত ঘুরে তাকায়। বাদল আর সৈয়দ দেলোয়ারকে দেখে শরীরের রক্ত টকবক করে ওঠে। সাফায়েতকে চাপা স্বরে রাগ নিয়ে বলল, আগে খা, শক্তি কর, তারপর ওদের ধরতেছি। সাফায়েত মাথা নাড়িয়ে খাওয়া শুরু করে। বাদল খাওয়ার ফাঁকে আড় চোখে তাকায়। সাফায়েতও তাকায়। বাদল চোখ সরিয়ে নেয়, আবার তাকায়। তখন সাফায়েত ইশারায় বোঝায় ধরতে পারলে এবার ভর্তা করে দেবে। বাদল বিভোরকে বলে, দেখ আমার ইশারায় কি সব বলতেছে, আমারে খুঁচাচ্ছে। বিভোর ভ্রুকুচকে বলল, পাত্তা দিও না। খাওয়া শেষে সাফায়েত বাদলের দৃষ্টি লক্ষ্য করে থুতু ফেলে। বাদল জ্বলে উঠে বিভোরকে বলল, ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি ওর ঘাড় মোটকে দেব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ধারার ভাইটাও এত ঝগড়াটে। বিভোর দ্রুত ফোন বের করে ধারাকে টেক্সট করে। ধারা কোথাও থেকে দৌড়ে আসে সাফায়েত সামিতের কাছে। সাফি হেসে বলল, কিছু বলবি টুইঙ্কেল? ধারা একবার আর চোখে বিভোরের দিকে তাকায়, তারপর বলল, তোমাদের সাথে থাকতে এসেছি, অপরিচিতদের মাঝে আমার ভালো লাগছে না। সাফায়েত বলল, আয় বস। আর জানিস পরি কি হয়েছে? বাদুল্লাহ আর ওর বাপে আমাদের পিছু ধরে এখানে অবধি চলে আসছে। ধারা সাফায়েতের পাশে বসতে বসতে বলল, দিশাপুর বরের আত্মীয় ওরা, মানে ওই যে বিভোর ওনার ফ্রেন্ড সায়ন ভাইয়া, ক্লোজ ফ্রেন্ড, তাই ইনভাইট পেয়ে এসেছে। সামিত সাফায়েত কতক্ষণ থ মেরে বসে থাকে। এরপর সামিত বলল, হয়েছে, এসব খাচ্চুরের কথা বাদ। বিয়ের নাচ গান ফেলে রেখে বিভোর তার বাপ ভাইকে পাহারা দেয়, আর ধারা তার দুই ভাইকে। রাত 10:30 প্রায় মানুষ চলে যায়। এখন যারা আছে সব সায়ন দিশারির আত্মীয় স্বজন। রাত 11:30 আসে বিদায়ের পালা। সবাই সিঁড়ি ভেঙে নামছে। দিশারি সায়ন পাশাপাশি হাঁটছে। আচমকা সায়নের পা দিশারির শাড়ির সাথে পেঁচিয়ে যায়। তখনই ঘটে অঘটন। সায়ন উল্টিয়ে পড়ে বাদলের ওপর, আর বাদল সাফায়েতের ওপর। সাফায়েত পরে 2-3টা আন্টির ওপর। সবাই চিৎকার করে উঠল। সাফায়েত বাদল দুজন দ্রুত উঠে দাঁড়ায়। দুজন দুজনের শার্টের কলার খামচে ধরে। এতক্ষণের জমে থাকা রাগ ঝগড়া এই সময় একজন আরেকজনকে ঘুষি, কামড়, চিমটি যা পারে দিতে থাকে। বিভোর সহ আরও কয়েকজন এগিয়ে যায়, তবুও ওদের থামানো যায় না। একজন আরেকজনকে এমনভাবে ধরে রেখেছে যে জন্ম জন্মান্তর এই বাঁধন ছুটবে না মনে হচ্ছে। দুদিক থেকে দুজনকে অনেকে মিলে টানছে আলগা করার জন্য, কিন্তু কিছুতেই ছুটছে না। সাফায়েত বাদলের পরনের কাপড় ছিঁড়ে গেছে টানাটানিতে। শায়নের দাদা 90 বছরের বৃদ্ধ। তিনি হাতের লাঠি দিয়ে সাফায়েত আর বাদলের পিঠে আঘাত করেন। তখনই দুজন ছুটে যায়। বিভোর লজ্জায় জায়গা ত্যাগ করে বাইরে এসে বাইকের ওপর বসে। কিছুক্ষণ পর বাদল আসে, ছেঁড়া শার্ট গায়ে। বিভোরের পাশে এসে দাঁড়িয়ে বলে, সরি। বিভোর বাদলের সরি অগ্রাহ্য করে বলল, আজ তো থাকবে, চলো ফ্ল্যাটে। আব্বু কই? আসতেছি। ফ্ল্যাটে চলে আসে ওরা। বিভোর ফ্রেশ হয়ে বিছানায় মাত্র শুয়েছে, তখন হন্তদন্ত হয়ে বাদল এসে রুমে ঢোকে, হাতে সুতি কামিজ। বিভোরকে বলে, বিভোর তুই মেয়ে আনস বাসায়? এটা কার জামা? সি, তুই এমন। বিভোর সচকিত হয়,
কিছু বলার আগেই বাদল উল্টো ঘুরে হাঁটা শুরু করে আর বলে, আব্বা আব্বা আপনার ব্যাটায় ঢাকায় সব কি করে দেখেন? বিভোর দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে কম্বলে হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে, আবার উঠে দাঁড়ায়, পাশের রুমে দৌড়ে আসে। বাদল এরই মধ্যে বিচার দিয়ে দিয়েছে। বিভোর কড়া চোখে বাদলের দিকে তাকায়, যার অর্থ তুমি বড় ভাই না দুশমন। সৈয়দ দেলোয়ার রাগী স্বরে বলেন, বিভোর, তোমাকে ভালো ভেবেছিলাম। সাধারণত যখন সৈয়দ দেলোয়ার রেগে যান তখন তুমি করে সম্বোধন করেন। বিভোর কাঁদো কাঁদো হয়ে বলল, আব্বা বিশ্বাস করেন আমার চরিত্র পবিত্র খুব। আপনার ছেলে কখনো খারাপ হতে পারে? বাদল ভাইয়া হলে অন্য কথা, আমি অমন না আব্বা। বাদল হাঁ হয়ে যায়, বলে, আমার চরিত্র ভালো না বললি? বিভোর চোখ টিপে, যার অর্থ বিয়ের আগে কি কুকাম করেছ সব আমি জানি, বাবাকে কি বলবো? হ্যাঁ। বাদল ঢোক গিলে বলল, ওহ মনে পড়ছে, আব্বা বিভোরের অফিসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কয়দিন আগে। তখনও বেঠির অভিনয় করছিল, তাই সব জামা কাপড় কিনছে। আমি আরো কি ভাবছি, মাত্রই মনে পড়ল, দেন দেন জামাটা দেন, কি সুন্দর জামা, আমিও কিনবো একটা। আব্বা আপনি ঘুমান, ভাই চল আমরাও ঘুমাই। সৈয়দ দেলোয়ার হতবুদ্ধি হয়ে পড়েন, কি হলো ব্যাপারটা? বাদল ড্রয়িং রুমে এসে বলে, যা বাঁচিয়ে দিলাম। এরপর ফিসফিসিয়ে বলল, কিন্তু সত্যিটা কি, গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করিস? আরে না ভাইয়া, আমাকে ওরকম ভাবো, জামাটা আমারই, ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান। জামাটা হাতে নিয়ে বিভোর হাসে, এরপর নবাবী ছেলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাদল চেঁচিয়ে উঠল, আমি ঘুমাবো কোথায়? দরজা লাগাইছিস কেন? ফ্লোরে ঘুমাও। ফ্লোরে ঠান্ডা, কলিজার টুকরা ভাই দরজা খোল। বিভোর কপাল কিঞ্চিত কুচকে সোফায় আধশোয়া হয়ে বসে টিভি দেখছে। ধারা কিছুক্ষণ আগে লাগেজ নিয়ে ফ্ল্যাটে এসেছে। কাপড় চেঞ্জ করে বিভোরের সামনে এসে দাঁড়ায়। বিভোর তাকায়, বলে, আসো। ধারা সোফায় পা তুলে বিভোরের কোলে শুয়ে বলল, কি ভাবছো? বিভোর ম্লান হাসল। ধারা আবার প্রশ্ন করল, কোনো কিছু নিয়ে চিন্তিত? বলো আমাকে। বিভোর ধারার চোখের দিকে তাকায়, এরপর বলল, তোমার হিমোফোবিয়া আছে, বেমালুম ভুলেই গেছিলাম। ধারা ঠোঁট টিপে 2-1 সেকেন্ড তাকিয়ে থাকে। বিভোর আর কিছু বলছে না, তাই বলল, ভুলে গিয়েছিলে বলে চিন্তিত? বিভোর মাথা নাড়ায়। ধারাকে কোলে নিয়ে রুমে আসে, ঘনিষ্ঠ হয়ে পাশাপাশি শুয়ে বলল, একটা কথা বলবো ধারা? হুম। রিঅ্যাক্ট করবে না, মন দিয়ে শুনবে। ধারার মুখের রং চেঞ্জ হয়ে যায়, কি এমন বলবে, তবুও বলল, আচ্ছা বলো। বিভোর ধারার এক হাতের আঙুলের সাথে আঙুল জড়িয়ে বলল, একবার ট্র্যাকিং করে দেখলে তো কি অবস্থা হয়েছে। কুমার পর্বত খুব ঝুঁকিপূর্ণ ট্রেকিংয়ের জন্য। আমরা যদি যাই গ্রুপের সাথে যাব, তখন চোখের সামনে অনেকে আহত হবে, গলগল করে রক্ত বের হবে, নিজেরাও আহত হব, আমিও গুরুতর আহত হতে পারি। আর যতজন আহত হবে, যতবার ব্লিডিং হবে, ততবার তুমি সেন্সলেস হবে। তখন কি হবে? আমি কি তোমাকে কোলে নিয়ে ট্রেকিং করতে পারবো? তাহলে লাভ কি? ট্রেকিং তো করা উচিত তোমার জন্যই এত সব, তাই না? ধারা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি যাব এভারেস্ট। বিভোর ধারার চুল কানে গুজে দিয়ে বলল, শোনো পাগলি, সবসময় এত জেদ করতে নেই। এভারেস্টে আহত হওয়ার সম্ভাবনা আছে, তখন তুমি ভয়ে সেন্সলেস হলে কি চলবে বলো? প্লিজ যাব আমি। ধারা যুক্তি দিয়ে কথা বলো। হিমোফোবিয়া নিয়ে কেমনে পসিবল এত অ্যাডভেঞ্চারাস জার্নি? ধারা কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলল, তুমি যা চাইবে দেব, প্লিজ, তোমার যেতে হবে না। ধারা নিজের সিদ্ধান্ত আঁটুট রেখে নাছরবান্ধা গলায় দৃঢ়ভাবে বলল, আমি যাবই, তুমি না নিলে একাই যাব। বিভোরের রাগ ওঠে, বিছানা থেকে নেমে দরজায় জোরে লাথি দিয়ে বেরিয়ে যায়। দরজার আওয়াজে ধারা কেঁপে উঠল। বিভোর ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে। ধারা ধীর পায়ে হেঁটে আসে, রান্নাঘরে উকি দেয়। মনে হচ্ছে বিভোর এখনো রেগে আছে। কাচুমাচু হয়ে বিভোরের পাশে এসে দাঁড়ায়। বিভোর পাত্তা দিল না, নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ধারা বিভোরের পিঠে চিমটি দেয়। বিভোর ভ্রুক্ষেপহীন। ধারা বলল, এই যে। বিভোর শুনেও না শোনার ভান ধরল। ছুরি হাতে নিয়ে ফ্রিজের দিকে এগোয়।
মুরগি বের করে আবার চুলার সামনে আসে। ধারা পেছন থেকে জড়িয়ে ধরে। ধারাকে সরাতে গিয়ে অসাবধান বেশে হাত থেকে ছুরিটা পায়ে পড়ে। নতুন ধারালো ছুরি ছিল, তাই সাথে সাথে পা কেটে যায়। বিভোর আহ বলে আর্তনাদ করে ওঠে। ধারার উৎকণ্ঠা। কি হয়েছে? বিভোর টুলের ওপর বসে। বিভোরের পায়ে রক্ত দেখে আঁতকে ওঠে ধারা। কাঁপতে থাকে থরথর করে, মাথা ভন ভন করছে। অজ্ঞান হওয়া যাবে না কিছুতে। ধারা দ্রুত রুমে ঢুকে এডবক্স নিয়ে আসে। বিভোর বলল, দাও আমার কাছে, তুমি রুমে যাও। ধারা শুনল না। তুলা দিয়ে রক্ত মুছতে থাকে, সাথে শরীর কাঁপছে থরথর করে, ভয়ে কাঁদছেও। কিন্তু সে ভয় পেতে চাচ্ছে না, অজ্ঞান হতে চাচ্ছে না। বিভোরের রক্ত পড়া বন্ধ করতে হবে। মনের জোর পাড়ায় কাঁপতে কাঁপতে স্যাভলন লাগিয়ে দেয়, এরপর ব্যান্ডেজ করে। বিভোর বাধা দেয়নি, খেয়াল করে ধারা অজ্ঞান হচ্ছে না। কাঁপছে, কাঁদছে, কিন্তু অজ্ঞান হচ্ছে না কেন? ব্যান্ডেজ করা শেষে ধারা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে, আচমকা লুটিয়ে পড়ে ফ্লোরে। বিভোর আহত পায়ে ধারাকে কোলে করে রুমে নিয়ে আসে। এরপর পরিচিত একজন ডাক্তারকে কল করে হিমোফোবিয়া নিরাময় সম্পর্কে জানতে। এই রোগ কি কোনো রকম ট্রিটমেন্ট করে সারানো যায়? ডাক্তার চেম্বারে আছেন। বিভোর তৈরি হয়ে বেরিয়ে যায়। চেম্বারে এসে ডাক্তারের সাথে আলোচনা শুরু করে। ডাক্তার বললেন, হিমোফোবিয়া নিরাময়ে ওষুধের চাইতে দৃঢ় ইচ্ছাশক্তি আর মনোবল বেশি কাজে দেয়। রোগীকে মনে রাখতে হবে রক্ত কেবল মানবদেহের অতি প্রয়োজনীয় একটা উদাহরণ, একে ভয় পাওয়ার কিছু নাই। বিভোর বলল, আচ্ছা, আর কোনো তথ্য? আর হিমোফোবিয়া নিরাময়ের এক্সপোজার থেরাপি বেশ ফলাফল দিয়ে থাকে। এই থেরাপিতে রোগীকে কয়েকবার রক্তের সংস্পর্শে এনে সেটির সাথে অভ্যস্ত করানো হয়। এতে করে রোগী বুঝতে পারে রক্ত নিয়ে যে ভয় সে এতদিন পেয়ে আসছিল তা নিতান্তই অমূলক। এভাবেই তার ভয় ও আতঙ্ক কেটে যায়। আরও কিছু তথ্য জেনে বিভোর ফ্ল্যাটে আসে। ধারা তখনও অজ্ঞান। কিছুক্ষণ পর ধারা জেগে ওঠে। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে। বিভোর রসিকতা করে বলল, শুনো, রক্ত কিনেছি। ধারা চোখ মুখ খিচে বলল, কিসের রক্ত? কেন? আমি গোসল করব রক্ত দিয়ে, আজীবন সুন্দর থাকবো। রক্তের কথা শুনে ধারার শরীরের পশম কাটা কাটা হয়ে যায়। যা, কি বলছো? সত্যি, সায়ন এক্ষুনি নিয়ে আসবে। আমি অর্ডার করেছি অনলাইনে। হ্যাঁ, বলছে অনলাইনে রক্ত অর্ডার করা যায়। চাপা মারো। আর সায়ন ভাইয়ার না আজ হানিমুনে যাওয়ার কথা? যাবে রাতে, এখন রক্ত নিয়ে আসছে। চাপা রাখো আইজারা, বক বক। পায়ের রক্ত পড়া কমছে? কমছে, বাট চাপানো সত্যি। যদি ভয় পাও, অজ্ঞান হয়ে যাওয়া এমন মনে হয়, তবে এখন যা যা বলবো তাই করবে। দূর, মজা নিচ্ছ। আরে শুনো। ধারাকে বুঝিয়ে দেয় শরীরের নিয়ন্ত্রণ হারানোর পথ হলে কি কি করতে হবে। কলিং বেল বেজে ওঠে। বিভোর দরজা খুলে দেয়। শায়নকে প্রশ্ন করে, দেখতে রক্তের মতো না? শায়ন হেসে বলল, 100%। দে। শায়ন একটা প্যাকেট বিভোরের হাতে দিয়ে চলে যায়। বিভোর সাদা বালতিতে কাগজের দ্রব্য গলে, দেখতে একদম রক্তের মতো। সহজে কেউ ধরতে পারবে না এটা কি। বিভোর বালতিটা নিয়ে রুমে আসে। এসেই হেসে বলল, রক্ত চলে এসেছে। ধারা কেঁপে উঠল। বিভোর ধারার সামনে বালতিটা ধরে বলল, ভয় পাবা না, এইগুলো ভয় পাওয়ার মতো কিছু না, নর্মাল ভেবে নাও। ধারা চাদর খামচে ধরে। বালতির দিকে তাকাতেই শরীর গুলিয়ে ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অনুরোধ করে বলে, প্লিজ এটা সামনে থেকে সরাও, আমার ভয় করছে খুব। এত রক্ত। বিভোর আরও এগিয়ে আসে। ধারা পিছিয়ে যায়। ডুকরে কেঁদে ওঠে, বলে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে, প্লিজ সরাও এটা, আমি নিতে পারছি না। বিভোর বালতিটা দূরে রেখে বলল, যা যা বলছিলাম করো, অজ্ঞান হওয়া যাবে না। ধারা নিজের হাত দুটোকে পায়ের কাছে নিয়ে আসে মুষ্টিবদ্ধ করে, যেন কিছু একটা আঁকড়ে ধরে আছে। এভাবে 10-15 সেকেন্ড থাকে। এরপর দম ফেলে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপকে সামলে নেয়। হাতের পেশিগুলোকে শিথিল করে ফেলে। পায়ের পাতা দিয়ে ভূমির উপর চাপ প্রয়োগ করে।
একই সাথে নিজের হাঁটুকে হাত দিয়ে চেপে ধরে, এরপর পায়ের পেশিকে শিথিল করে। যেভাবে আছে সেইভাবেই 15-20 সেকেন্ড পার করে। নিজের শরীরকে নাড়িয়ে এমন একটি ভঙ্গিমায় করে যেন ধারা উঠে দাঁড়াতে চলেছে। এটা অনেকটা দরজায় কলিং বেল বাজলে হাত পা ঝাড়া দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো। পুনরায় শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে আনে। এভাবে শরীরের সবগুলো পেশির কসরত সমাপ্ত হয়। মানে ধারা সমস্ত শরীর এখন আশঙ্কামুক্ত। বিভোর হাসে। ধারা দৌড়ে এসে জড়িয়ে ধরে। বিভোর জড়িয়ে ধরে বলল, রক্ত দেখে এইভাবে অভ্যস্ত হতে হবে, মনোবল বাড়বে, দেখবি একদিন আর রক্ত ভয় পাচ্ছ না। 2 সপ্তাহ পর কর্ণাটকের মধ্যে দ্বিতীয় পর্বত শৃঙ্গকুমার পর্বতে ট্রেকিংয়ের জন্য বের হয় দুজন। দক্ষিণ ভারতের সবচেয়ে কঠিন ট্র্যাক এটি। গত 2 সপ্তাহে ধারার হিমোফোবিয়া অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সাথে দুজন প্রতিদিন ভোরে দৌড়িয়ে শরীরের প্রস্তুতি নিয়েছে। নতুন করে ট্র্যাক টি শার্ট, ট্র্যাক প্যান্ট, ট্রেকিং জুতা কিনে নেয়। রবিবার দুপুরে কর্ণাটকে এসে পৌঁছায়। এরপর রাত 9টায় বেঙ্গালুরু থেকে একটি সংস্থার সাথে যাত্রা শুরু করে। পরদিন কুক্কা নামে একটি জায়গায় পৌঁছে সকাল 5টায়। নাস্তা করতে করতে ট্র্যাক গাইড এবং বাকি 16 জনের সাথে পরিচয় পর্ব শেষ হয়। ধারাকে নিয়ে মেয়ে ছিল 5 জন, একজন খ্রিস্টান, 3 জন হিন্দু আর ধারা। ট্র্যাক গাইডের নাম শঙ্কর রায়। তিনি বলেন বসে কখনো বিশ্রাম না নিতে, দাঁড়িয়ে বিশ্রাম নিতে এবং পানি কম খেতে। যখন খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠা হবে তখন ঝুঁকে না হেঁটে শিরদাঁড়া সোজা করে হাঁটতে। এরপর 6:30 ট্র্যাক শুরু হয়। ট্র্যাকের রাস্তাটি মায়াবী গহীন অরণ্যে আচ্ছাদিত। কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধতা নেমে আসে। মানুষের কণ্ঠে সারা শব্দ নেই। শুকনো পাতায় জুতার ঘর্ষণে মর্মর আওয়াজ আর পাখির কিচিরমিচির আওয়াজ চারিদিকে। নীরবতা ভেঙে ধারা বলল, এভাবে চুপচাপ হাঁটতে ভালো লাগে না। নিস্তব্ধতার মাঝে ধারার আস্তে কথা বলাটা মাইকে কথা বলার মতো আওয়াজ তোলে, সবার কানে যায়। খ্রিস্টান মেয়েটি পিছিয়ে আসে, ধারার পাশাপাশি দাঁড়ায়, আস্তে করে বলল, নাম কি তোমার? ধারা হেসে বলল, সিদ্রাতুল ধারা। আর তোমার? ইলেনা আনা। আমি শুধু আনা বলি, মনে হচ্ছে আমরা এক বয়সী। অবশ্যই। তুমি বাংলাদেশি? তুমি? আমিও বাংলাদেশি। আমরা তাহলে এক দেশি। এখানে চেনা পরিচিত কেউ আছে তোমার? আছে, ওই যে ব্লু শার্ট পরে, উনি আমার বড় ভাই। তাই নাকি? 2 ভাই বোন ট্রাকার দেখছি। বিভোর বলল, এত কথা কেন বলো ধারা, তেষ্টা পাবে। সরি, আর বলবো না। 37 বয়সী একজন লোক ঘাড় ঘুরিয়ে হেসে বললেন, প্রতিবার ট্র্যাকিংয়ে একটা মেয়ে থাকবেই যে কথা ছাড়া থাকতে পারে না। সবাই হাসলো। বিভোরও। 4 কিলোমিটার হাঁটার পর ধীরে ধীরে সবাই বিশ্রামের জন্য থেমে যায়। বিভোর, ধারা, আনা এবং আনার ভাই গাড়িতে দম বাকি এখনো। তারা এগোতে থাকে। জঙ্গল গভীর থেকে গভীরতর হচ্ছে। রাস্তায় 1 পা ফেলার জায়গা শুধু, দুপাশে ঘন ঝোপঝাড়। কিছুক্ষণ পর আনা এবং গাড়ি থেমে যায়। বিভোর, ধারার আংশিক দম বাকি। ওরা হাঁটতে থাকে। মাঝে 2-3 বার 1 ঢোক করে পানি খায়। মিনিট 20 হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে আসে। ধারা শরীরের ভার ছেড়ে ঘাসে শুয়ে পড়ে। বিভোর বলল, যোগ আছে ধারা, উঠো। ধারা লাফিয়ে ওঠে। বিভোর হেসে খেজুর বের করে, ধারাকে দেয় এবং নিজে খায়। পানি খেয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করে। পথিমধ্যে বিভোর বলল, ভাততারা বানিতে পৌঁছে দুপুরের খাবার খাবো। ওকে। খুব কষ্ট হচ্ছে? তার চেয়েও আনন্দ হচ্ছে বেশি। এত অ্যাডভেঞ্চারময় লাইফ লিড করব ভাবিনি। খুব খুশি আমি। বিভোর হাসে, স্থির হয়ে দাঁড়ায়। ধারা পেছন ঘুরে বলল, দাঁড়ালা কেন? বিভোর এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ নাই আশেপাশে। ধারা ভ্রু কুচকে বলল, তো এনার্জি কমে যাচ্ছে, একটু কিস্টিস হলে এনার্জি বাড়বে। আর এটা ট্রু। ধারা হেসে হাঁটা শুরু করে। বিভোর পিছন ডাকে, আরে ধারা বিশ্বাস করো, এটা ট্রু। হাজবেন্ডের চুমুতে অনেক পাওয়ার। জাস্ট একটা নিয়ে দেখো, মনে হবে সুপারম্যান হয়ে গেছো। উড়ে উড়ে ট্রেকিং শেষ হয়ে যাবে।
ধারা এবার জোরে হেসে ফেলল। বিভোর ধারার হাত ধরে আটকায়। ধারা বলল, সিরিয়াসলি? তবে কি মিথ্যে? বিভোর ধারার একদম নিকটে চলে আসে। তখনই আনার কণ্ঠ। ধারা। ধারা চমকে চোখ খোলে। বিভোর দ্রুত সরে যায়। একবার আনাকে দেখে হাঁটা শুরু করে। আনা এসে অপরাধী স্বরে বলল, সরি ধারা, ভুল সময় এন্ট্রি নিয়েছে। ধারা লজ্জায় মিয়ে যাচ্ছে। আমতামতা করে বলল, আরে না, তেমন কিছু না, চলো হাঁটি। চলো। একটা ব্যক্তিগত কোশ্চেন করি? করো। শুরুতেই বুঝেছি তোমরা দুজন কাছের, তবে হাজব্যান্ড ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝতে পারছিলাম। ধারা হেসে বলল, হাজবেন্ড আমার। গাড়ে তানাকে ডাকে পানি খেতে। তখন বিভোর ধারাকে ফিসফিসিয়ে বলল, এমন গহীন অরণ্যে আমার থার্ড পার্সনের অভাব নেই, সাগার কপাল। ধারা হেসে বিভোরের সামনের চুল কয়টা টেনে দেয়। বিভোর বলল, তোমাকে সুপারম্যান করাও হলো না। ধারা চোখ গরম করে বলল, তুমি আজ ফাজিল হয়ে গেছো খুব। হাঁটবা নাকি মারবো? প্রায় 7 কিলোমিটার হাঁটা শেষ হলে ওরা ভাগতারা মানিতে পৌঁছায়। তখন দুপুর 1:20। বিভোর, ধারা, আনা, গাড়ির ছাড়া কেউ তখনও পৌঁছায়নি। দুপুরের খাবার হিসাবে খুব সাধারণ খাবার, সাম্বার ভাত আর দইয়ের ঘোল খেলো ওরা। খাওয়া শেষে ট্র্যাক গাইড সহ আরও 3 জনের দেখা পায়। ট্র্যাক গাইড বলেন, একদিনে যাত্রা শেষ করা সম্ভব, কিন্তু এবারের ট্রেকিংটা অন্যরকম। আমরা চূড়ায় তাঁবু টানিয়ে থাকবো, রাতে একটু খোঁজগল্প আমোদ প্রমোদ করার প্ল্যান আছে। আপনারা কি থাকবেন? বাকিদের আগেই জানানো হয়েছে। আপনারা তো নতুন যোগ দিলেন, তাই এখন বলতে হলো। শুরুতে বলতে বেলালুম ভুলে গিয়েছি। শিওর। বিভোর হেসে বলল। ট্র্যাক গাইড বলেন, আর মনে রাখবেন, রাতে আক্রমণের শিকার হতে পারেন, প্রস্তুত থাকবেন। আগে মতো হতো না, ইদানিং কিছু চক্র এখানে ঘুরে বেড়ায়, ট্রেকারদের জিনিসপত্র ছিনিয়ে নেয়, মেয়েদের অসম্মান করে। সো বি কেয়ারফুল। বিভোর এক হাতে শক্ত করে ধারাকে ধরে। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর চোখের ইশারায় বোঝায়, চিন্তা করো না, আমি আছি। তবুও ধারার ভয় হচ্ছে। কি হবে সন্ধ্যার পর আল্লাহ জানেন। বিভোর ব্যাগটা আর একবার দেখে নেয়, ছুরি আছে নাকি। এরপর বন দপ্তরের কার্যালয়ে নিজেদের নাম এবং জিনিসপত্র নথিভুক্ত করে দ্বিতীয় পর্যায়ে ট্র্যাকের জন্য রওনা দেয়। শুরু হয় শুকনো ঘাসের জমি। কড়া রোদ তখন মাথার ওপর, শরীর ঘামছে। সবাই টুপি পরে নেয়। বিভোর ধারাকে বলল, ক্যাপ আনুনি তাই না? ধারা অপরাধীর মতো মাথায় এদিক ওদিক কাত করল। বিভোর নিজের ব্যাগ থেকে 2টো টুপি বের করে, একটা ধারাকে দেয় এবং বলে, আসার আগে বারবার বলেছি সব নাও, তবুও নাওনি। দরজা বন্ধ করার আগে চোখে পড়ে ক্যাপটা সোফায়, তখনই নিয়ে আসি। মেয়েরা এত কেয়ারলেস কিভাবে হয়? ধারা গর্ব করে বলে, হাজবেন্ড এত কেয়ারিং হলে ওয়াইফকে কেয়ারলেস হতেই হয়। এটা কি তোমার বানানো রুলস? ধরে নাও। বিভোর হেসে ধারার হাত ধরে শক্ত করে প্রশ্ন করল, খারাপ লাগছে? ধারার চোখ ছোট হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ। তবুও হেসে বলল, পানি খাবা? দাও। ক্রমশ সবার ক্লান্তি বাড়তে থাকে। যে যার মতো পথে বসে পড়েছে বিশ্রামের জন্য। বিভোর ধারা এগিয়ে আছে। সবার মনে কুমার পর্বতের চূড়ায় পৌঁছানোর খুশির স্রোত শুরু হয়েছে। খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠা শুরু। চিকন মাটির রাস্তা, পাশে গভীর খাদ। ধারা যেইভাবে হাঁটছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভোর বারবার বলছে, ধারা সাবধান, এত সাইড দিয়ে হেঁটো না, মাঝখান দিয়ে হাঁটো। কিন্তু ধারা সাবধান থাকতে পারল না, মাটি ভেঙে পড়ে যায়। বিভোর চিৎকার করে নিচে তাকায়। বিভোরের চিৎকার শুনে কিছুটা দূরত্বে থাকা আনা এবং গাড়ির দৌড়ে আসে। ধারা 2 হাতে মাটি খামচে ধরে ঝুলে আছে। বিভোরকে উকি দিতে দেখে চিৎকার করে আকুতি করে, প্লিজ তুমি নামো না। বিভোর নিচে নামার জন্য পা বাড়ায়। এই রিস্ক নেওয়ার সাহস তার নেই। ধারা একবার ছুটে গেলে শেষ হয়ে যাবে। গাড়িত বিভোরকে বলল, এভাবে আপনি ওনাকে বাঁচাতে পারবেন না, দড়ি আছে। বিভোর ভয় বুদ্ধিহীন হয়ে পড়ে। গাড়িতের মুখে দড়ি কথাটি শুনে হুঁশ আসে। দ্রুত দড়ি বের করে নিচে ছুড়ে দেয়, বলে, শক্ত করে দড়িটা ধরো। কিছুক্ষণের চেষ্টায় ধারাকে ওপরে তোলা সম্ভব হয়,
বিভোর ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধারা উপলব্ধি করে বিভোরের বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। বিভোর ধারার দোকালে হাত রেখে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমার বুকটা এখনো শান্ত হচ্ছে না। তুমি কেন এত কেয়ারলেস? কবে ঠিক হবে? ধারা হতবাক। বিভোর কাঁদছে, গলা কাঁপছে, জল গড়িয়ে গাল অব্দি চলে এসেছে। বেশি ভয় সে নয়, বিভোর পেয়েছে। আর বিভোরের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। 19-20 হলেই ধারা চিরতরে হারিয়ে যেত জীবন থেকে। ভাবা যাচ্ছে না একদম। 3টা পর্বত পার হওয়ার পর ওরা সীসা পর্বত বা নকল পর্বত নামক একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। সেই দৃশ্য, সেই সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ ভাষার ভাণ্ডারে মজুদ নেই। ধারা বিভোর মুগ্ধ নয়নে চারপাশে চোখ বুলায়। বুকে শীতল স্রোত বইছে, শরীরের পশম কাটা কাটা হয়ে আসে। বিভোর এক হাতে ধারাকে বাহুডোরে টেনে নিয়ে বলল, জীবনের পুরোটা সময় এই মুহূর্তে যদি আটকে যেত। ধারা হাসল। সেকেন্ড কয়েক পর বলল, সত্যি যদি সম্ভব হতো। এরই মধ্যে আনা, গারেদ সহ আরেকজন প্রাপ্তবয়স্ক লোক আসেন। 5 জনে নির্দিষ্ট একটা জায়গায় বসে শুকনো খাবার খেয়ে আবার রওনা দেয়। লোকটি পথিমধ্যে বিভোরকে বলল, কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। আমি ফজলুল হাসান, আপনার? আমি মাহতাব বিভোর। তখন পরিচয় পর্ব হলো, কিন্তু নিমিষেই ভুলে গিয়েছি কার নাম কি ছিল, তাই আবার জিজ্ঞাসা করা। বিভোর হাসল। আরও 1 কিলোমিটার হেঁটে সীসা পর্বত পেরিয়ে ওরা জঙ্গলে ঢুকে পড়ে। আকস্মিক সাপ দেখে আনা চিৎকার করে ওঠে। গাড়িতে আগে বিভোর দৌড়ে এসে সাপটা সরিয়ে দেয়। আনা কিছুটা কাঁপছে। সে সাপ খুব ভয় পায়। অসাবধানে পা পড়ে যায় সাপের লেজে, আর তখনই সাপটা তেড়ে আসে। বিভোরকে ধন্যবাদ দিয়ে 1 ঢোক পানি পান করল। জঙ্গল পেরিয়ে ওরা পথরোধ করে 80 ডিগ্রি খাড়াই দেখল। পায়ে সবার ট্রেকিং শু ছিল, বিধায় 5 জনই পাথরের খাঁজে খাঁজে পা রেখে ওপরে চলে আসে। ওপরে ওঠাটা ধারার জন্য ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। খাড়াই শেষে পৌঁছে যায় কুমার পর্বতের চূড়ায়। 5 জন একই সাথে চিৎকার করে ওঠে খুশিতে। ধারা খুশিতে বিভোরের গলা জড়িয়ে ধরে। বিভোর বলল, ধারা হেসে মাথা নত করে, আবার তাকায় বিভোরের চোখের দিকে। ধারা হাসলে চোখ হাসে। বিভোর চোখের দিকে তাকিয়ে বলে, হাসিটা দামি। 30 মিনিটের মধ্যে বাকি 14 জন কুমার পর্বতের চূড়ায় চলে আসে। 2 জন সামান্য আহত হয়েছে স্পোর্টস শুয়ের জন্য। তখন বাজে 4টা। সমতল জায়গা খুঁজে তাঁবুটা নিয়ে নেয় সবাই। যে যার মতো খেজুর বিস্কুট খেয়ে একসাথে গোল হয়ে বসে খালি জায়গায়। ট্র্যাক গাইড সঞ্জয় রায় বলেন, রাতে বারবিকিউ পার্টি হলো, বেশ হতো। বাহ, বেশ তো। ফজলুল বলল, মুরগি কই পাবো ভাইয়া? প্ল্যান আগে করা হলে নিয়ে আসতাম। সঞ্জয় রায় কপাল কুঁচকে ফেলেন। গাড়িতে ইতস্তত হয়ে বলল, বাকি সবাই খান, তাহলে আমার বোন আনা ব্যবস্থা করতে পারবে। সবাই কৌতূহলী চোখে তাকায়। আনা অপ্রস্তুত হয়ে পড়ে। রঞ্জয় নামে একজন বলল, কিভাবে ব্যবস্থা করবে? গাড়িতে একবার আনার দিকে তাকায়, তারপর বলল, আনা পাখি শিকার করতে জানে, ওর লক্ষ্যভ্রষ্ট হয় না কখনো। রাইফেল নিয়ে এসেছে সাথে, আপনারা চাইলে। সঞ্জয় রায় গম গম করে বলে ওঠেন, আনা, তুমি পাখি শিকারে লেগে যাও। আনা একবার কড়া চোখে ভাইয়ের দিকে তাকায়, এরপর ব্যাগ থেকে রাইফেল নিয়ে আসে। সবাই উৎসুক হয়ে তাকায়। সন্ধ্যার পূর্ব মুহূর্ত হওয়ায় পাখিদের আনাগোনা বেশি। ধারা ইশারায় একটা পাখি দেখায় আনাকে। পাখিটি অনেক দূরে এবং গাছের চিপায়। আনা রাইফেল তাক করে। কয়েক সেকেন্ড সময় নিয়ে গুলি ছোড়ে। সাথে সাথেই পাখিটি আহত হয়ে নিচে পড়ে। সবাই হুররে বলে উল্লাস করে উঠল। এক এক করে 20টা পাখি শিকার করে আনা। সবাই হতবাক। একবারও নিশানা ব্যর্থ হয়নি। যখন যে পাখির দিকে রাইফেল তাক করেছে সেই পাখিকেই আহত হয়ে মাটিতে পড়তে হয়েছে। সন্ধ্যা হয়েছে, বেশক্ষণ পার হলো। অনেকক্ষণ যাবৎ বিভোর আর আনা গল্প করছে, কথা হচ্ছে পাখির শিকার নিয়ে। এত নিখুঁত নিশানা কিভাবে সম্ভব? তারা কাপড় চেঞ্জ করে তাঁবু থেকে তীক্ষ্ণ চোখে বিভোর আর আনাকে দেখছে। বিভোর কথা শেষ করে তাঁবুতে আসে। তারা অন্যদিকে তাকায়। বিভোর পাশে বসতেই ধারা বলল, আনা খুব গুণী, তাই না? বিভোর হেসে স্বাভাবিক স্বরে বলল, খুব কিনা জানি না, তবে একটা অসাধারণ গুণ আছে।
মুহূর্তে ধারার মাথায় বাজ পড়ল, কড়া কণ্ঠে বলল, তুমি ওরে কি ডাকো? বিভোর থতমত খেয়ে যায়। আনা। আর আনা ডাকবা না, বোন ডাকবা। ও তোমার ধর্মের বোন, এক্ষুনি বোন ডাকবা। চলো। ধর্মের বোন কিভাবে? ও তো খ্রিস্টান। ধারা মুখটা ভারী ইনোসেন্ট বানিয়ে বলল। ও তাই তো। তারপরে গম গম করে বলে উঠল, শুধু বোন পাতাবা আমার সামনে। বিভোর শুয়ে পড়ে বলল, বউ নামক প্রাণীরা এই দিক দিয়ে একরকম। ধারা আর রাও করল না, চুপ করে বসে আছে। বিভোর উঠে বসে, ধারার কাঁধে থুতনি রেখে বলল, কি হয়েছে বউটার? ধারা বিভোরের বাঁধন থেকে ছুটে বেরিয়ে আসে বাইরে। বিভোর হেসে সামনের কয়টা চুল টানে, এরপর বেরিয়ে আসে। 13টা তাঁবু টানানো পুরোটা জায়গা জুড়ে, তাঁবু ঘিরে আগুন জ্বালানো, বারবিকিউ পার্টির আয়োজন চলছে। রঞ্জয় নামে লোকটা ট্র্যাক গাইড সঞ্জয় রায়ের আপন ভাই, তিনি রান্নার আয়োজনে বেশ ভূমিকা রাখছেন। বিভোর ধারার পাশ ঘেঁষে দাঁড়ায়, এরপর বলল, আনা আমাকে ভাইয়া ডাকে। ভাইয়া সব মেয়েই ডাকে প্রেমের পূর্বে প্রেমিককে। এত দূর? আচ্ছা, বোন পাতাতে যাচ্ছি। বিভোর ঘুরে দাঁড়ায় যেতে, ধারা হাতে ধরে আটকায়। বিভোর ভ্রু উঁচিয়ে বলল, কি? যেতে হবে না। রাত তখন 9টা কি 10টা হবে। বারবিকিউ পার্টি শেষ, খাওয়া দাওয়া সম্পন্ন। নতুন করে আগুন জ্বালিয়ে সবাই আড্ডা দিতে রাউন্ড হয়ে বসেছে। শুরুতে প্রিয়া নামের হিন্দু মেয়েটা গান গায়। ধারা মুগ্ধ হয়ে বলল, কি সুন্দর কণ্ঠ, তাই না? বিভোর আলগা স্বরে বলল, মনে হয়। মনে হয় কি? এত সুন্দর কণ্ঠ আর প্রশংসা করছো না? মেয়েটির প্রশংসা প্রাপ্য। আচ্ছা আচ্ছা, দারুণ কণ্ঠ। ধারা গাল ফুলিয়ে বিভোরের দিকে তাকায়। বিভোর ঠোঁট টিপে হেসে ধারাকে এক হাতে জড়িয়ে ধরে। রাতের প্রথম প্রহরে সঞ্জয় রায় এবং আরও দুজন পাহারা দেবে বলে কথা হয়। বাকিরা তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। বিভোরের ঘুম পাচ্ছে না, অন্যের উপর নির্ভরশীল হতে পারে না সে। ধারা যেহেতু আছে এমন একটা জায়গায়, কিছুতেই ঘুমানো যাবে না। ধারা ঘুমে বিভোর। সঞ্জয় রায় বেশ খানিক ধরে আশপাশ থেকে পায়ের শব্দ পাচ্ছেন। বিপদ খুব নিকটে। পাহাড়ি জঙ্গলি ডাকাত খুবই সাংঘাতিক, এদের মানুষ মারতে হাত কাঁপে না। বিভোরও টের পাচ্ছে শব্দ, তাঁবু থেকে উকি দেয়। দূরের অন্ধকার জায়গায় চোখ পড়ে, কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হলো। বিভোর কে বলে চেঁচিয়ে উঠল, সাথে সাথে অন্ধকারের ঝোপঝাড় আওয়াজ করে ওঠে। দৌড়ে পালিয়েছে কেউ। সঞ্জয় রায় দৌড়ে আসেন। বিভোর বলে, আমাদের চারপাশে বিপদ, নজর রাখছে অনেকগুলো চোখ। সঞ্জয় বলেন, আমারও তাই মনে হচ্ছে। বিভোর 2 হাতে 2টা ছুরি নিয়ে বলল, ওই দিকটায় চলুন। সাবধানে পায়ে এগোতে থাকে দুজন। আকস্মিক মুখের ওপর কিছু একটা পড়ে। বিভোর আঁতকে উঠে সরে যায়। শুকনো পাতা পড়েছে। আশপাশের পায়ের শব্দের তীব্রতা বেড়ে যায়। সঞ্জয় রায় বিভোরকে নিয়ে বাকি 2 জনের কাছে এসে বলল, সবাইকে ডেকে তুলুন, ঘুমন্ত মানুষ ডাকাতে দুর্বলতা। বিভোর দ্রুত তাঁবুতে এসে ধারাকে ডাকে। ধারা ঘুম ঘুম চোখে উঠে বসে। বিভোর বলে, ছুরি হাতে নাও, দ্রুত। ধারা ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। হারিকেনের মৃদু আলোয় বিভোরের ঠোঁট নজর কেড়ে নিচ্ছে। ধারা 2 হাতে বিভোরের গলা জড়িয়ে ধরে, ঘোর লাগা গলায় বলল, তোমার ঠোঁট কেন এত সুন্দর? এরপর নিজের ঠোঁট উঁচিয়ে দেখার চেষ্টা করে। রাজ্যের আফসোস নিয়ে বলল, আমি মেয়ে, তবুও তোমার ঠোঁট কেমন জানি। ধুর। বিভোর ধারাকে ঝাঁকি দিয়ে বলল, আবল তাবল পরে বকো, এখন আসো। বিভোর ধারার হাত ধরে টানে। ধারা অন্য হাতে বিভোরের শার্টের কলার ধরে বলে, ঘুমাবো, তুমিও ঘুমাও। বিভোর ধারাকে কোলে করে বাইরে নিয়ে আসে। ধারা তন্দ্রাভাব কেটে যায়, ঝপাত করে নেমে পড়ে। এক এক করে সবাই একজোট হয়। সবার হাতে ছুরি, আনার হাতে রাইফেল। যদিও গুলি রাবারের, তা তো আর ডাকাত দল জানে না। কিছুক্ষণ সবাই ওত পেতে থাকে ডাকাত দলের আক্রমণ রোখার জন্য। একসময় সঞ্জয় রায় বলেন, সরে গেছে ওরা, সবাই তাঁবুতে বিশ্রাম নিল, মনে হয় না আর আসবে। আমি আছি পাহারায়। বিভোর শার্ট খুলতে খুলতে ধারার প্রশ্নের জবাব দিল, ডাকাত দল মেয়েদের ধরে নিয়ে রেপ করে। ধারা ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে রেপ করা সম্ভব না ওদের পক্ষে। বিভোর বলল, তাকানোরও স্পর্ধা নেই। আমি তোমার
পাওয়ারের জন্য বলিনি, হ্যাঁ আমার পাওয়ারের জোরে এ কথা বলছি। বিভোর ঘাড় ঘুরিয়ে তাকায়, বাঁকা হেসে বলল, সিরিয়াসলি? টিটকিরি করছো? যে মেয়ে ঠান্ডায় কখনো কাঁপেনি, কমফোর্টারের মধ্যে থেকেছে, সেই মেয়ে সারা রাত কুয়াশায় ভিজেছে, অনেকদিন শীতকে হার মানিয়েছে। যে মেয়ের রক্ত দেখে ঘন্টার পর ঘন্টা হুঁশ থাকতো না, সেই মেয়ে এখন রক্ত দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে গেছে। এমন মেয়েকে জোর জবরদস্তি করার সাহস কোন মানবের আছে? হ্যাঁ। কথা শেষ করে ধারা নিজের শার্টের কলার ঝাঁকি দেয়। বিভোর ধারালো ছুরি ধরে ধারার গলায় বলে, এই মানবের আছে? ধারা হেসে বলে, তাই না? আজ্ঞে। ধারা ডান হাতে বিভোরের হাত ধরে, এরপর কৌশলে বিভোরের হাতের ছুরি বিভোরের গলার রগে ধরে বলল, রাজামশাই, আজ আপনি খালি গায়ে আপনার রানীকে বুকে নিয়ে ঘুমাবেন। দিস ইজ মাই অর্ডার, নয়তো। বিভোর শির দ্বারা সোজা রেখে ধারার কোমর এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। মাঝখানে বাতাস ঢোকার জায়গাটুকু নেই। এরপর বলল, তাহলে যে নিঃশ্বাসের ঘনত্ব মাপতে হবে রানীকে। রানী এক পায়ে খাড়া, হাঁটু কেড়ে একজন আর একজনের সাথে মিশে আছে। ধারার হাত থেকে ছুরি পড়ে যায়। বাতাসে প্রেম প্রেম গন্ধ, রাতের নিস্তব্ধতা চারিদিকে। প্রতিটা তাঁবুর মানুষ নিঃশব্দে সময় কাটাচ্ছে, কারো রাশ শোনা যাচ্ছে না। বিভোর ধারা যেন নতুন করে নতুনভাবে সম্মোহিত হচ্ছে। ধারার চুল এক আঙুলে সরিয়ে দেয় কপাল থেকে, সাথে সাথেই ধারার সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ে। দুজনে একসাথে হেসে ফেলল। ধারা চোখ নিচে নামিয়ে বলল, তোমার স্পর্শ নতুন করে নতুন অনুভব ছড়িয়ে দেয়। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলল, আমার জীবনের প্রথম সত্য আমার সৃষ্টিকর্তা, দ্বিতীয় সত্য আমার মা বাবা, আর তৃতীয় সত্য আমি তোমাকে ভালোবাসি ধারা। ধারার বুকে উথাল পাথাল শুরু হয়। চারিদিকে পাহাড়ি দমকা হাওয়া উঠছে। হারিকেনের আলোয় নেভু নেভু ভাব ধরেছে। পাহাড়ি পোকার ডাক শোনা যাচ্ছে। ভারতের কর্ণাটক থেকে দেশে ফেরার আজ 3 দিন। ভোর দুপুরে দিশারি আসে। ধারা তখন রাত ছিল। দিশারির পরনে শাড়ি কি মিষ্টি দেখাচ্ছে। এটা সত্যি ধারার চেয়েও সুন্দরী দিশারি। রান্না শেষ হয়নি বিধায় ধারা রান্নাঘরে চলে আসে। পিছু আসে দিশারি, প্রশ্ন ছড়ে দেয়, রান্না শিখলি কবে? ধারা মৃদু হেসে মৃদু স্বরে বলল, বিভোর শিখিয়েছে। দিশারি হাসল, বলল, শান সামান্য প্লেটটাও ধুতে পারে না জানিস? আমার উপর পুরোপুরি নির্ভরশীল। ওরে কাজ শেখাচ্ছি, গতকাল কাপড় ধুয়েছি। ধারা বলল, আহারে বেচারা ভাইটা, এদিক দিয়ে বিভোর অন্যরকম। দিশারি স্থির চোখে ধারাকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, মোটা হয়েছিস দেখছি, সৌন্দর্যও বেড়েছে। ধারা হাসল লাজুক হাসি। রান্না শেষ করে দুজন আড্ডায় মশগুল হয়। শায়ানের নতুন চাকরি। এরই মধ্যে একদিন দেশের বাইরে হানিমুনে ছিল। গতকাল ফিরেছে দেশে। আজ শায়ান অফিসে গিয়েছে। যাবার পথে দিশারিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে যায়। দিশারির মন কেমন করছিল মা বাবার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে থেকে বিভোরের ফ্ল্যাটে চলে আসে ধারার সাথে দেখা করতে। 4টার দিকে বিভোর ফেরে। দিশারিকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে দিশু যে, কেমন আছিস? হানিমুন কেমন কাটলো? দিশারি চোয়াল শক্ত করে বলল, ঝগড়া করে? ধারা বিভোর একসাথে হেসে উঠল। ফেব্রুয়ারির 15 তারিখ দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাসে ওঠে ধারা। লক্ষ্য প্রশিক্ষণের জন্য দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ধারা রাজশাহী গিয়েছিল, থেকে এসেছে 6 দিন। সবাইকে বলেছে সে প্রশিক্ষণের জন্য দার্জিলিং যাচ্ছে। সামিত দার্জিলিং পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সাফি বলে তার নাকি ট্যুর আছে দার্জিলিং, তাই সে ধারাকে নিয়ে যাবে। সামিত আর আসেনি। এদিকে সাফি ধারাকে বিভোরের ফ্ল্যাটে দিয়ে যায়। এর পরদিনই বিভোর ধারা প্রস্তুতি নিয়ে রওনা দেয়। বিভোরের পরিচিতি রয়েছে এখানে। ধারাকে সব বুঝিয়ে দিয়ে চলে আসে দেশে। 1.5 মাসের কোর্স শেষ করে দেশে ফিরে ধারা। শুকিয়ে গেছে অনেকখানি, শুকাবেই না কেন। খুবই কঠিন ছিল প্রত্যেকটি দিনের প্রত্যেকটি ধাপ। তবে প্রশিক্ষণের প্রত্যেকটি ধাপ শিখে নিয়েছে সে যত্ন করে। এভারেস্টের যাত্রা শুরু হওয়ার আর মাত্র 5 দিন বাকি। একদিন ঢাকায় ধারা এবং বিভোর একসাথে থাকে। এর পরদিনই দুইজন রাজশাহী চলে আসে। যাত্রার সময় যাত্রা শুরুর লগ্ন চলে আসে। বেরোবার পূর্বে আচমকা সৈয়দ লায়লা বিভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন।
বলেন, যেমনে যাচ্ছিস তেমন করে কিন্তু ফিরে আসবি। বিভোর বাদলের দিকে তাকায়, চোখের ইশারায় কিছু বলে, যার অর্থ দেখেছিস বলার পরিণতি, বলেছিলাম না বলতে। সৈয়দ লায়লা কেঁদেই চলেছেন, বুকটা ভারী হয়ে আসছে বিভোরের। সৈয়দ লায়লা বারংবার একই কথা বলছেন, ফিরে আসবি কিন্তু, আমার বুকটা যেন খালি না হয়। তুই আমার প্রাণ ভোমরা, সেটা ভালো করেই জানিস। বিভোর চোখ ঘুরিয়ে দেখে বাবা দেলোয়ার, ভাই বাদল, বোনের মতো ভাবি সামিয়া, তিনজনের মুখ ফ্যাকাশে, চোখের কানিসে জল চিকচিক করছে। বিভোরের চোখ দুটো জ্বলছে। হুট করে আচমকা মনে পড়ল, সত্যি তো সে মৃত্যুপুরীতে যাচ্ছে, যেখানে অসাবধানে এক পা ফেলানো মানে মৃত্যু। বিভোর দ্রুত নিজেকে সামলিয়ে নেয়। মনের জোর ছাড়া এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। দুহাতে মাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়, বলল, তুমি না অসুস্থ আম্মা? এমন করে কাঁদো না, জল মুছো, এভাবে বিদায় দিও না। সৈয়দ লায়লা চোখের জল মোছেন, বিভোরের মাথায় হাত রেখে চোখ বুঝে আয়াতুল কুরসি পড়েন, এরপর ফুঁ দেয়। সৈয়দ দেলোয়ার বলেন, বেটা সাবধানে থাকবি। বিভোর হেসে বলল, আচ্ছা আব্বা, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করবেন, চিন্তা করবেন না এত, আম্মাকে সামলাবেন, আর ভাইয়া আপুকে দেখে রাখবি এই সময়টাতে। আপুকে দেখে রাখবি এই সময়টাতে, আপুর তোকে খুব প্রয়োজন। বকাবকি করবি না আপু, খেয়াল রেখো নিজের। সামিয়া মৃদু হেসে বলল, তুমিও নিজের খেয়াল রেখো ভাই। শেখ আজিজুর সহ তার পুরো পরিবার থম মেরে বসে আছে ড্রয়িং রুমে। কেউই বিদায় দিতে পারছে না ধারাকে। ধারার ফোনে বিভোর বারবার কল দিচ্ছে। ধারা কল কেটে সবার উদ্দেশ্যে বলল, আমাকে বের হতে হবে। সাফায়েত ধারাকে জড়িয়ে ধরে, সে কাঁদছে। আগে জানতো না এভারেস্টে কি কি বিপদ আছে, কয়দিন আগেই জানলো। এরপর থেকেই বুকটা কাঁপে। একটা মাত্র বোন, কিছু হয়ে গেলে না করতেও পারল না। সব যে প্রস্তুত, এত বড় কড়া প্রশিক্ষণ নিল শুধুমাত্র এভারেস্ট জয়ের আশায়। গতকাল রাত থেকে চোখে ঘুম নেই তার। সাফেদ অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, পরি নিজের খেয়াল রাখবি, প্রতিটা পদক্ষেপ সাবধানে নিবি। তোর কোন গুরু আছে না বললি, ওনার সাথে থাকবি, যা বলে শুনবি, মন শক্ত রাখবি, ভয় পাবি না কিছুতেই। আর আর ফিরে আসবি, আবার বিয়ে ঠিক করবো, আর তুই পালাবি, বুঝেছিস? ধারা ছল ছল চোখেই হেসে ফেলে। পরিবারের সবাইকে অনেক কথায় আশা ভরসা দিয়ে বেরিয়ে পড়ে। একটা নির্দিষ্ট স্থানে বিভোরের সাথে এক হয়। এরপর দুজন ঢাকার উদ্দেশ্যে পা ফেলে সামনে। ঢাকা এয়ারপোর্টে এসে দুইজনই চমকে ওঠে। খবরের কাগজ ও টেলিভিশনের নানা চ্যানেলের ফটোগ্রাফার ও সাংবাদিকের ভিড়। এছাড়া চেনা অচেনা অনেক মানুষ শুভেচ্ছা জানাতে এসেছে। সাথে আছে আরও দুজন এভারেস্ট অভিযাত্রী, প্রভাস সরকার ও ফজলুল সরওয়ার। প্লেনে থাকাকালীন বিভোর ধারার এক হাত মুঠোয় নিয়ে চুমু খেলো। এরপর নরম কণ্ঠে বলল, আমার একটা ইচ্ছে বলি। ধারা বিভোরের দিকে তাকায় স্থির দৃষ্টিতে। বিভোর বলল, আমাদের বাড়ির পাশে খোলা জায়গাটায় একটা 3 ছাদের ঘর বানাবো। ঘরে থাকবে একটা চৌকি। যখন বর্ষা আসবে, পুরোটা বর্ষা তুমি আমি ওই ঘরে থাকবো। 3 ছাদে বৃষ্টি পড়বে ঝমঝম। জগৎ সংসার তখন একাকার হয়ে যাবে বৃষ্টি পড়ার তীব্র শব্দে। সেই কম্বলের নিচে একজন আরেকজনকে জাপটে ধরে চোখ বুজে শুনবো। সময়টা উপভোগ করবো ভীষণভাবে। ধারা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, মুগ্ধ নয়নে বিভোরের দিকে তাকিয়ে আছে। কাঠমান্ডু এয়ারপোর্টে নিয়মমাফিক সব কাজকর্ম সেরে ঘণ্টাখানিকের মাথায় 4 জন বেরোয় এয়ারপোর্ট থেকে। বেরোতেই দেখা পেল জেম্বা একজন শেরপা। জেম্বা একটি টয়োটা গাড়ি নিয়ে এসেছে। জেম্বার পাশে আরও 2 জন ছিল। ধারা বিভোরকে প্রশ্ন করল, কারা ওরা? কি? বিভোর বলল, এই 2 জন জুম্বা এবং রথবী আমাদের শেরপা, আর উনি হচ্ছে গরজ, আমাদের কুক, আমাদের সঙ্গে যাচ্ছে। মালপত্র জেম্বা গাড়িতে তুলে নিল। তখন পারসাং নামে একজন আসেন। বিভোর এগিয়ে এসে হ্যান্ডশেক করল। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পারসাংয়ের ওপর। পারসাংয়ের এজেন্সি পারসাং এক্সপিডিশনের সঙ্গে মোস্তফা ও বিভোরের চুক্তি হয়েছে। অভিযানের সমস্ত দায়িত্ব পারসাংয়ের। শেরপা রাঁধুনি এবং অন্যান্য মালপত্র জোটানো, অনুমতিপত্র জোগাড় করা, খাবার দাবার, অক্সিজেন তাঁবুর ব্যবস্থা করা, অভিযানের যা যা দরকার সবই তার দায়িত্ব।
ধারা আগ্রহ নিয়ে পাশাংকে দেখে। নেপালি পাশাংয়ের বয়স 40 হবে, দেখতে ফর্সা। পাশাংয়ের দার্জিলিং এবং কাঠমান্ডু দু জায়গাতেই অফিস রয়েছে। সে দার্জিলিংয়ে বেশি থাকে, সেই সূত্রে পরিচয়। পাশাংয়ের মতো অনেক শেরপারি এজেন্সি রয়েছে। পাশাংয়ের সাথে কাগজ কলমে চুক্তি হয়েছে দার্জিলিং থেকে। তখন ধারার প্রশিক্ষণ চলছিল। পাশাংয়ে শেরপা এবং কুক জোগাড় করেছে। শুরু হয় হোটেলের দিকে যাত্রা। পথিমধ্যে অভিযান সংক্রান্ত আলোচনা হয়। ওরা নেপালের দিক দিয়ে যাবে। কাঠমান্ডু থেকে ফ্লাইটে লুকলা, সেখান থেকে 8-10 দিন ট্র্যাকিং করে তবে এপথর বেস ক্যাম্পে পৌঁছানো যাবে। তারা থামেল বাজারের সামসারা নামে বেশ বড় হোটেলে ওঠে। 2টি রুম নেওয়া হয়েছে, একটা ধারা ও বিভোরের, অন্যটিতে প্রভাস ও মোস্তাফা। পাশাং বলল একটি দলের সাথে মিলে গেলে মাথাপিছু ডলার কিছুটা কমে আসবে, যেহেতু নেপাল পথ দিয়ে যেতে অনেক খরচ। বিভোর অনুমতি দেয়। পাশাং সকলের সঙ্গে কথা বলে দেখতে গেল এবং একটি দলের সাথে কথাও হয়ে গেল। হোটেলের কাছাকাছি প্রচুর দোকানপাট। ওরা 4 জন বেরোয় হাঁটার জন্য, চারপাশটা দেখার জন্য। কাঠের কাজ করা পুরনো বাড়িগুলো নজর কাটছে সবার আগে। পাশাং ফিরল সুখবর নিয়ে। একটি বড় দলের সাথে তারা যাচ্ছে। পারমিট হয়ে যায়। যে দলের সঙ্গে পারমিট হয়েছে তার সরকারি নাম ইকো এভারেস্ট এক্সপিডিশন। ইকো এভারেস্ট এক্সপিডিশনের শেরপা সর্দার পৃথিবী বিখ্যাত আপা শেরপা। আপা শেরপা 20 বার এভারেস্ট চূড়া স্পর্শ করেছে। এবার সফল হলে 21 বার। 9টায় থামেল বাজারে তারা ডিনার সারে। আরও দিন 3 কাঠমান্ডু থাকতে হবে। এখনও অনেক কাজ বাকি। পরের 2 দিন চলল খাবার দাবার, সাজ সরঞ্জাম, কেনাকাটা আর প্যাকিং করার পালা। কেনাকাটা করেছে পার্সোনাল ইকুইপমেন্ট, যেমন মাউন্টেনিয়ারিং বুট, ক্র্যাম্পন, ফেদার জ্যাকেট, স্লিপিং ব্যাগ ইত্যাদি। বুট কিনতে লেগেছে 37,000 টাকা। আর স্লিপিং ব্যাগ যেটা কেনা হয়েছে সেটি -40 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। 2রা এপ্রিল সকালে পাশাং, জেম্বা, রোদপি, করজেলো 4 জন এভারেস্ট অভিযাত্রীর সম্মুখে মেলে ধরল এক লম্বা চওড়া লিস্ট। অভিযান চলার সময় কি কি খাবার বেছে নেওয়া যাবে তার তালিকা। অসংখ্য জানা অজানা খাবারের নাম লিস্টে। এই ধরনের অভিযানে সারা পৃথিবীর থেকে অভিযাত্রীরা আসে, তাই প্রায় সমস্ত পৃথিবীর খাদ্য তালিকা এতে আছে। ধারা ফিসফিসিয়ে বিভোরকে বলল, কিউট কিউট নাম, আমার সবই নিতে ইচ্ছে হচ্ছে। বিভোর হাসল। নিজেদের পছন্দের কিছু খাবার বাছাই করে দেয়, পরিমাণ কুক ঠিক করে নেবে। জীবন শ্রেষ্ঠ নামে এক ভদ্রলোক দেখা করতে আসেন এপ্রিলের 3 তারিখ। একটি ফর্ম ধরিয়ে দেন, পূরণ করে ফর্ম ফিরিয়ে দেওয়া হয়। তিনি নিউজিল্যান্ডবাসী, মিসেস এলিজাবেথের অধীনে কাজ করেন। তাদের সংস্থা গত 50 বছর ধরে এক অদ্ভুত কাজ করে চলেছে। এভারেস্ট আরোহণের সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে থাকেন। অভিযান নেপালের দিক থেকে হোক বা চীনের দিক থেকে, তারা নথিভুক্ত করেন অভিযাত্রীদের পরিচয়, তাদের আরোহণের বিশদ বিবরণ, সাফল্য ব্যর্থতার খতিয়ান, এমনকি মৃত্যুর হিসাব। জেম্বা ও রোদবি জানিয়েছে 4 এপ্রিল বা আগামীকাল সকাল সকাল রওনা দেওয়া হবে লুকলার উদ্দেশ্যে। বিভোর বিকেলে বাজারে গিয়ে নেপালের পথের একটি মানচিত্র কিনে নেয়। এরপর দিন সকাল 4:30 বিভোরের ঘুম ভাঙল। গায়ে শার্ট জড়িয়ে মোস্তাফা ও প্রভাসকে ডেকে দেয়। এরপর নিজের রুমে ফিরে আসে। ধারা ঘুমাচ্ছে। ধারার ঘুম ভাঙাতে বরাবরই বিভোরের খারাপ লাগে। ধারার পাশে এসে বসে বিভোর, কপালে হাত রাখে। কেন এত প্রিয় এই মেয়েটা, কেন এত কাছের? বিভোর জানে না। বিভোর শার্ট খুলে কম্বলের ভিতর আবার ঢুকে পড়ে। ধারা ওম পেয়ে কুটিসুটি মেরে বিভোরের বুকে মুখ লুকোয়। বিভোর নিজের শক্তপোক্ত 2 হাতে ধারাকে বুকের সাথে চেপে ধরে। অনবরত ধারার কপালে চুমু দিতে থাকে। এরপর কম্বল সরিয়ে নিজে উঠে পড়ে। ঘুমন্ত ধারাকে কোলে তুলে নেয়। ধারার ঘুম ভেঙে যায়। বিভোর ভারী চমৎকার করে বলল, আবার কখন কবে গোসল করার সুযোগ পাবেন জানি না, গোসলটা সেরে নিন। ধারা 2 হাতে বিভোরের গলা জড়িয়ে ধরে বলে, ভালো লাগছে না, গোসল করতে অলস লাগছে। বিভোর কপাল কিঞ্চিত করে বলল, এত অলস কি করে হয় মানুষ, তোমাকে না দেখলে জানতাম না। ধারা হাসল। বিভোর ধারাকে নিয়ে ওয়াশরুমে ঢোকে।
যথাসময়ে গোসল খাওয়া শেষ হয় এবং যথাসময়ে গাড়িও চলে আসে। এয়ারপোর্টে অপেক্ষা করছে জেম্বা, গরজ, পাসাং। প্লেন উঠছে। বাদিকের জানালায় একের পর এক বরফ শৃঙ্গ ধারা ওড়াধরা ছবি তোলে। এই প্রথম এমন শৃঙ্গ দেখছে সে। এই তো শুরু হলো, এরপর তো শুধু শৃঙ্গ আর শৃঙ্গ। 40 মিনিটে ওরা লুকলা বিমানবন্দরে পৌঁছে তেনজিং হেলারি এয়ারপোর্টে। এয়ারপোর্ট না বলে একে এয়ার স্ট্রিপ বলা উচিত। এয়ার স্ট্রিপের ঠিক ওপরেই হিমালয় লজের 2 তলায় 2টো রুম নেওয়া হয়। লুকলা জনপদটা ছোট, কিন্তু দাম বিরাট বিরাট। 2টো সেদ্ধ ডিম 150 টাকা, চা 1 গ্লাস 50 টাকা, ফোনের চার্জ প্রতি মিনিটে 100 টাকা। সন্ধ্যা 7টায় দোকানপাট হোটেল বন্ধ হয়ে যায়, তাই ওরা আগে আগে ডিনার সেরে নেয়। ধারার মাঝরাতে ক্ষুধা লাগে, তাই বিভোর খাবার প্যাকিং করে নেয় হালকা। রোমে এসে বিভোর ঝাঁপিয়ে পড়ে বিছানার ওপর। ধারা বিভোরের পিঠে ঝাঁপিয়ে পড়ে। বিভোর সোজা হয়ে শুয়ে ধারাকে বুকে নিয়ে বলল,